রিমা বিশ্বাসের লেখা গল্প দুজনের স্বপ্ন। আকাশটাকে ক্যানভাস মনে করে কত রং বেরঙের বিচিত্র সৃষ্টির কথা কল্পনা করে নীলাঞ্জন। সেগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলে তুলির টানে। যখন ক্লাস 1 তখন প্রথম বিছানার চাদরে পেন দিয়ে একটা খরগোশ এঁকেছিল। তা দেখে চোখে জল এসে গিয়েছিল ছায়ার। এত ছোট হাতে এত নিখুঁত সৃষ্টি। সেই দিনই ভর্তি করে দিয়েছিল ওকে আঁকার স্কুলে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে আঁকার প্রতি ন্যাক। আদিত্যর ওর আঁকার উপর বিশেষ উৎসাহ ছিল না। ছায়ার জন্যই নীলাঞ্জনের আঁকার প্রতিভা পরিপুষ্ট হয়। এখন উচ্চ মাধ্যমিকের পর নীলাঞ্জন ঠিক করেছে আর্ট নিয়েই পড়বে। এইখানেই আপত্তি আদিত্যর। তোমাকে অনেক বারণ করেছিলাম, ছেলেকে মেয়েদের মতো তুলি ধরিও না। তুমি শুনলে না। এখন বোঝো, কাঁধে ঝোলা নিয়ে ছেলে আর্টিস্ট হবে। লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে। ছায়া বলে, এই যুগে এসেও তুমি এমন মানসিকতা রাখো? ছেলে মেয়ে বলে পেশা ভাগ করা আছে নাকি? আদিত্য কিছুই শুনতে নারাজ। বড় কোম্পানির চেয়ারম্যান, পেশায় ইঞ্জিনিয়ার। তার স্বপ্ন ছিল ছেলেও তাই হবে। সেখানে ছেলে যখন আর্ট নিয়ে পড়বে, সেই দিন থেকে ছেলের উপর বিরক্তি আদিত্যর। এত খরচ করে ভালো স্কুলে পড়িয়ে ছেলে নাকি আর্টিস্ট হবে। নীলাঞ্জনের সঙ্গে বাবার সম্পর্কটা মাধ্যমিকের পর থেকে খারাপ হতে শুরু করে। বাবার সব ব্যাপারে নিজেকে শ্রেষ্ঠ ভাবার প্রবণতা। মাধ্যমিকে যখন নীলাঞ্জনের অঙ্কে আর ফিজিক্যাল সায়েন্সে মার্কস কম এলো, বাবা কটাক্ষ করে বলেছিলেন, ছেলেরাও আবার অঙ্ক পারে না? শুনেছি মেয়েরা অঙ্কে কাঁচা হয়। তুই এত কম পেলি কী করে? তারুণ্যের কোঠায় উষ্ণ রক্ত যেন মাথায় উঠে গিয়েছিল শুনে। তাও বাবাকে কিছু বলতে পারেনি। অন্তরে শ্রদ্ধা বা ভয় কিছু একটা কারণে। মা সবসময় বাবার রোষ থেকে আগলে রাখত নীলাঞ্জনকে। উচ্চ মাধ্যমিকে আর্ট নিয়ে পড়াতে বাবা তো ওর দিকে তাকিয়ে কথা বলাও ছেড়ে দেয়, যেন হঠাৎই নীলাঞ্জনের কোনো ছোঁয়াচে রোগ হয়েছে, যাতে ও সংস্পর্শে বেশিক্ষণ থাকলে সেই রোগ আদিত্যর মধ্যে সঞ্চারিত হবে। ছায়া সব বুঝতো। নীলাঞ্জনকে বলতো, তোর বাবা এখন একটা নতুন প্রজেক্ট নিয়ে খুব ব্যস্ত। যদিও নীলাঞ্জন জানে বাবা তার কলিগের ছেলেদের দেখলে বেশি গৌরবান্বিত হয়। রাতে খাবার টেবিলে বসে তিনজন। আদিত্যর একটা ফোন আসতে ও চিবিয়ে চিবিয়ে বলতে লাগলো, লাখ লাখ মাই ফ্রেন্ড, ডেস্টিনি। এই হলো আসল। আমি আদিত্য রায়। আমার এত প্রতিপত্তি। আমার আন্ডারে এত ছেলেরা কাজ করছে সেখানে। যাক গিয়ে, তোমার ছেলে তো শুনলাম শহরে টপ ক্লাস কলেজে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছে। সফটওয়্যার? ও বাবা, দারুণ ব্যাপার। বলে হতাশার শ্বাস ছেড়ে ফোন রাখলো। ছায়া বলল, কার ফোন ছিল? রজতের। আমরা একসঙ্গে স্কুলে ছিলাম। বরাবর আমার পিছনে ছিল। স্কুলে কলেজে আমাকে টপকাতে পারেনি। এখন টপকালো ছেলে। জিনিয়াস তৈরি হয়েছে। সবই কপাল। নীলাঞ্জন খাবার প্লেটটা দূরে ঠেলে উঠে পড়ল। ছায়া ব্যস্ত হয়, খেয়ে যা বাবু, খাওয়া ছেড়ে উঠতে নেই। নীলাঞ্জন কথার উত্তর না দিয়ে নিজের রুমে চলে গেল। আদিত্য গজরে উঠল, এত মেজাজ ভালো নয়। আমি কি না দিচ্ছি ওকে, যা চাইছে তাই দিই। ল্যাপটপ চাই ল্যাপটপ, আইপ্যাড চাই, দামি ড্রেস, সব দিচ্ছি। জানি ও আমার স্বপ্ন পূরণ করতে পারবে না, তাও আমি সাপোর্ট করি। আর্ট কলেজে ভর্তি হতে চেয়েছে, আমি কি বারণ করলাম? তাও এমন মেজাজ। এগুলো সব তোমার আশকারা। ছেলেটা সর্বনাশ করছো। আদিত্য অর্ধেক খেয়ে গজগজ করতে করতে উঠে গেল। নীলাঞ্জন নিজের ঘরে পড়ার টেবিলে দু হাতে মাথা দিয়ে বসেছিল। নিয়মিত বাবার বাক্য শুনে ও বিদ্ধ হয়। মাথার শিরা দপদপ করছে। মনে হয় সব কিছু ছেড়ে সবাইকে ছেড়ে চলে যাই। ভবঘুরের জীবন ভালো, কিন্তু রোজ রোজ কথা হজম করা আর পারা যায় না। এমন সময় ছায়া ঘরে ঢুকলো। মাকে দেখে নিজেকে শক্ত করলো। এই সময় সংবেদী হয়ে চোখে জল এলে চলবে না। মানসিকভাবে আহত নীলাঞ্জনের মাথায় মায়ের স্নেহ ছোঁয়া অশ্রু বর্ষণের কারণ না হয়। ও পুরুষ মানুষ, ছেলেদের কাঁদতে দেখলে লোকে হাসবে, ওর চরিত্র দুর্বল হয়ে যাবে। তাই নীলাঞ্জন কোনো কথা না বলে দ্রুত বেরিয়ে গেল ঘর থেকে। দুপুর প্রায় 12টা। সূর্য মাঝ গগনে সিংহের মতো কেশর ফুলিয়ে যেন ফুঁসছে। রাস্তার টাইম কলে চান আর খাবার জল নেওয়ার ভিড়।
ওই টাইম কলের গা ঘেঁষে 3তলা বাড়িটা রুদ্রদের। নীলাঞ্জন আর রুদ্র সেই নার্সারি 1-এর বন্ধু। রুদ্রর বাবা জেনারেল ফিজিশিয়ান, এলাকায় ওনার ভালো নাম ডাক। নীলাঞ্জন ওর টেবিলে পড়ে থাকা খাতাটা তুলে বলল, তুই লিটারেচার নিয়ে পড়ছিস, তোর বাবা তোকে কিছু বলে না? রুদ্র বলে, কি বলবে, উনি ডাক্তার আর তুই সাহিত্য নিয়ে পড়ছিস। রুদ্র হাসে, আমার বাবা একদম আলাদা, বলে যা ইচ্ছে কর, তবে যেটাই করবে ভালোবেসে করবে, দেখবি সেই ভালোবাসা তোকে চূড়ায় পৌঁছে দেবে। নীলাঞ্জন ভাবুক হয়ে রইল। রুদ্র ওর মুখের সামনে তুড়ি মেরে ওর ধ্যান আকর্ষণ করল। আজ কাকুর কাছে কড়া ডোজ খেয়েছ মনে হচ্ছে। নীলাঞ্জন গম্ভীরভাবে বলে, ওই লোকটার সঙ্গে আমার মতের মিল কোনোদিনও হবে না। লোকটা আমায় জন্ম দিয়ে লজ্জা পাচ্ছে। রুদ্র ওর কাঁধে হাত রাখে। এতটা উগ্রতাও ঠিক নয়। নীলাঞ্জন নিঃশব্দে চলে যায় ওদের বাড়ি থেকে। নীলাঞ্জনদের বাড়িটা রাস্তার উপর। ব্যালকনিতে দাঁড়িয়ে একটার পর একটা গাড়ি দেখতে দেখতে সময় পেরিয়ে যায়। রাস্তার বুকে ছুটে চলেছে অনবরত গাড়ি। আজ নীলাঞ্জন বাবাকে বলতে শুনেছে ছেলের জন্য তাকে বেশি পরিশ্রম করতে হচ্ছে। ছেলের যা অবস্থা তাতে ভবিষ্যতে রোজগার করতে পারবে বলে মনে হয় না। হাজার প্রশ্নের ঝড় ওঠে নীলাঞ্জনের মনে। সত্যি কি আমি ভুল পেশায় এলাম? বাবা বলে আঁকা গান এগুলো মানুষের শখ, এগুলো পেশা হয় না। সত্যি কি তাই? তবে কি নীলাঞ্জনের ভবিষ্যৎ অন্ধকার? তবে কি বা করবে নীলাঞ্জন? রং দেখলেই মনের মধ্যে ঘোরে কত বৈচিত্র্য। একটা দাগ দেখলে তাকে ঘিরে তৈরি হয়ে যায় কত নকশা। মাথায় ঘুরতে থাকে কল্পনা। তারা ক্যানভাসে জীবন্ত হতে চায়। আকাশের মেঘের দিকে তাকালে ভেসে ওঠে নানা মূর্তি। তারা রূপ পেতে চায়। তাদের ডাকে সাড়া না দিয়ে নীলাঞ্জন অঙ্কের ফর্মুলার ডায়াগ্রামে মন দেয় কি করে? আর্ট অ্যান্ড স্কাল্পচার নিয়ে ভর্তি হয়েছে, কলেজে ভালো খ্যাতি অর্জন করেছে, কিন্তু ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে নিজেকে হেরে যাওয়া সিপাহী মনে হয়। সেখানে একচ্ছত্র অধিকার বাবার। বাবা যেটা ঠিক ভাবে সেটাই ঠিক। সেখানে নীলাঞ্জন কখনোই ঠিক নয়। নীলাঞ্জনের একটা স্কাল্পচার কলেজে খুব প্রশংসা পেয়েছে। মা তার সন্তানকে পিঠে নিয়েছে, সে তার মায়ের দিকে তাকিয়ে, মাও এক পাশ ফিরে তাকিয়ে রয়েছে। দুজনের চোখের চাহনি আর মুখের অ্যাঙ্গেল মূর্তিটাকে জীবন্ত করে তুলেছে। ছায়া মূর্তিটাকে হাতে নিয়ে ছুটে এলো আদিত্যর কাছে। দেখো দেখো, কি সুন্দর গড়েছে নীলাঞ্জন, এ কি সবার কর্ম? কি প্রাণবন্ত দেখো। আদিত্য ঠোঁট উল্টে তাকালো। এ তো কুমোরটুলির মৃৎশিল্পীরাও পারে, তবে কি শেষে ঠাকুর গড়ার কাজ করবে নাকি? ছায়া রেগে যায়। ঠাকুর যারা গড়ে তাদের আর্ট নেই ভাবছো? পুজোর সময় এত বড় বড় ডেকোরেশন, প্যান্ডেল, প্রতিমা যে হাঁ করে দেখো, সেটা কার শিল্পকর্ম? হাসতে শুরু করে আদিত্য। ছেলের ওকালতি করা ছাড়বে না। বলে কিনা কুমোরেরও ট্যালেন্ট আছে। ছায়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। নীলাঞ্জন দূরে দাঁড়িয়ে দেখছিল বাবার কৌতুক। আজ ভেবেছিল বাবা নিশ্চয়ই প্রশংসা করবে। কলেজের সবাই প্রশংসা করেছে, স্যারেরাও বলেছেন তোমার হাতে জাদু আছে। তাই আজ বুকে অনেক জোর ছিল। ভেবেছিল এই স্কাল্পচারটা দেখিয়ে বাবার কথা বন্ধ করে দেবে। হয়তো অবাক হয়ে বাবা দেখবে ও শিল্পকর্ম। নীলাঞ্জনকে চুপচাপ বসে থাকতে দেখে ছায়া ওর টেবিলে স্কাল্পচারটা রাখলো। তোর বাবার কথা ছাড়, ও একেবারে এসব শিল্পকলা কিছু বোঝে না। নীলাঞ্জন বলে, লোকটাকে কোনো দিনও আমার কাজ দেখাবে না। ছায়া বকে, এ কি কথা বলার ধরন? তোমাকে আমি কি এই শিক্ষা দিয়েছি? ভালো স্কুলে ভালো পরিবেশে মানুষ হয়ে তুমি বাবাকে লোকটা বলছো? বাবা বলতে ইচ্ছে করে না মা, বলে চেঁচিয়ে উঠল নীলাঞ্জন। ছোট থেকে শুধু ইগনোর করে আসছে লোকটা। কথায় কথায় এর সঙ্গে ওর সঙ্গে তুলনা, আর আমি এই করেছিলাম ওই করেছিলাম প্রলাপ। আমি ফেড আপ হয়ে গেছি তুলনা শুনতে শুনতে। ওনাকে বলে দাও আমার চিন্তা করতে হবে না, আমি নিজের ব্যবস্থা নিজে করে নেব। ছায়া হঠাৎ নীলাঞ্জনের রুমের দরজার সামনে দেখে আদিত্য দাঁড়িয়ে। চোখে মুখে সেও রণমূর্তি ধারণ করেছে। ছায়ার বুকের ভেতরটা কেঁপে যায়। আদিত্য দ্রুত বেগে চলে গেল। ছায়াও ছুটল ওর পিছন পিছন। নিজের ঘরে ঢুকে আদিত্য চিৎকার করতে থাকে, আমার ছেলে আজ আমাকে লোকটা বলছে। তুমি শুনছিলে? এত করি, এত চিন্তা করি,
সে ছেলে বাপকে লোকটা বলে। ছায়া চুপ করে থাকে। এই সময় ওকে কিছু বলতে গেলে ও আরও ক্ষেপে যাবে। নীলাঞ্জন ঘরে বসে বাবার হুঙ্কার শুনছিল। মাথার শিরা দপদপ করছিল ওর। আজকে ওর স্পেশাল দিন। বাইরের লোক এত বাহবা দিয়েছে, সেখানে নিজের বাবা এভাবে পরিবেশে অসন্তোষ সৃষ্টি করছে। ঘরের পরিবেশে দম বন্ধ হয়ে গেল ওর, যেন শ্বাস নিতে পারছে না। নীলাঞ্জন বেরিয়ে গেল ঘর থেকে। রাস্তায় খোলা আকাশের নিচে জোরে জোরে শ্বাস নিল। ঠিক করলো কোনো দিনও বাড়িতে বলবে না ওর জীবনের খুঁটিনাটি। নীলাঞ্জন স্বভাবে শান্ত প্রকৃতির ছেলে, কথা কমই বলতো। ইদানিং বাড়িতে আরও কম কথা বলে, বেশিরভাগ সময় বাইরে কাটায়। ছায়ার জীবনও যেন দুই ভাগ হয়ে গেছে, একদিকে ছেলে, অন্যদিকে আদিত্য। নীলাঞ্জনকে বাবার সম্বন্ধে কিছু বলতে গেলে ও উঠে যায়, নয় বাড়ি থেকে বেরিয়ে যায়। তাই বলা ছেড়ে দিয়েছে। আদিত্য নিজের কাজ, অফিস, পার্টি, বন্ধুদের গ্যাদারিং নিয়েই ব্যস্ত থাকে। সত্যি একটু বেশি আত্মকেন্দ্রিক আদিত্য। এক এক সময় ছায়ার মনে হয় নীলাঞ্জন যদি ওর পেশায় ওকে টেক্কা দিত, তবে বোধহয় আদিত্য সহ্য করতে পারত না। তখনও হয়তো ছেলেকেই তাচ্ছিল্য করে নিজের গুরুত্বই জাহির করত। আদিত্যর সঙ্গে কয়েকটা পার্টিতে যেতে হয় ছায়াকে। সামনে রজতের অ্যানিভার্সারি, সেখানে যেতেই হবে। ছায়া ঘরে লাইট বন্ধ করে শুয়েছিল। মাথার কাছে জানালাটা খোলা, ধীরে ধীরে রবীন্দ্রসঙ্গীত চলছে। আদিত্য ঘরে ঢুকে লাইট জ্বালল। অন্ধকারে থাকতে তোমাদের ভালো লাগে কেন বুঝি না। ছায়া উঠে বসে। তোমাদের বলছো কাদের? তুমি আর তোমার ছেলে মিথ্যের অন্ধকারে আছো। তোমার ধারণা সে এঁকে বিশ্ব জয় করবে, আর সে ভাবছে সে এঁকে রোজগার করবে। তার বাপকে চাই না। ওই তো রজতের ছেলে স্বর্ণাভ, ইঞ্জিনিয়ারিং পাশ করে মাল্টিন্যাশনাল কোম্পানিতে হাই স্যালারি চাকরি করছে। লাইফ সেটেল। সামনের ইয়ারে হয়তো অস্ট্রেলিয়া বা নিউ ইয়র্ক যাবে। আর আমার কপাল, নাকি সুরে বলল আদিত্য। ছেলে আঁকে স্কাল্পচার। ছায়া চোখ মুখ উঁচকে বলল, আঁকাকে এত ছোট করে দেখছো কেন? তোমরা গায়ের জোরে যদি আঁকাকে সায়েন্স বা নতুন আবিষ্কারের মতন কিছু বলো, যদি বলো ইভলিউশন আনবে তোমার ছেলের আঁকা, তবে আমি মুখে আঙুল দিলাম, চুপ করে গেলাম। ছায়াও দিনে দিনে আদিত্যর ব্যবহারে বিরক্ত হয়ে উঠেছে। ও বলে, পাবলো পিকাসো, মাইকেল অ্যাঞ্জেলো, ভিনসেন্ট ভ্যান গগ, লিওনার্দো দা ভিঞ্চি, আমাদের দেশের যামিনী রায়, নন্দলাল বসু, এম.এ. হুসেন, এটা ইতিহাসে কিসের জন্য স্থান পেয়েছে? শিল্পকর্ম, কল্পনা শক্তি, ক্রিয়েটিভিটির জোরে। আদিত্য বলে, ও গর্বিত জননী, তোমার সন্তান ভিনসি বা পিকাসো নয়। কি করবে ও? বড় জোর বাপের পয়সায় ছোট ছেলে মেয়েদের আঁকার স্কুল খুলবে। এখন রক্ত গরম, তাই এত মেজাজ। বাস্তবের চাপে যখন রক্ত ঠান্ডা হবে, তখন এই বাবার কাছেই আসতে হবে। বলে লাইট অফ করে শুয়ে পড়ল আদিত্য। আলোকসজ্জিত ঝাঁ চকচকে 5 স্টার হোটেলে আয়োজিত হয়েছে রজতের অ্যানিভার্সারি পার্টি। আদিত্য আর ছায়া ঢুকতেই রজত এগিয়ে এলো। এ কি, নীলাঞ্জন কোথায়? আদিত্য অপ্রস্তুতিতে পড়ে। ছায়া বলে, ও একটু মুডি, সব জায়গায় আসতে চায় না। রজত বলে, এদিকে স্বর্ণাভ আর ওর বন্ধুরা যে নীলাঞ্জনের জন্য সেই কখন থেকে অপেক্ষা করছে। আদিত্য শুনে ভাবতে লাগলো, তা তো থাকবেই। তোমাদের দেখাতে হবে না? আমাদের ছেলেরা সব হাই প্রোফাইল চাকরি করছে, আর আমার ছেলে কাঁধে ঝোলা ব্যাগ। এক সুন্দরী অল্প বয়সী মেয়ে ছুটে এসে ছায়াকে বলল, আন্টি, নীলাঞ্জন আপনার ছেলে? আদিত্যর বুকটা কেঁপে উঠল। কেন রে বাবা, কি করেছে ছেলেটা? দেখে তো শান্ত ভদ্র মনে হয়। রজত ঘুরে আবার ওদের কাছে এলো। তোর ছেলে কি করেছে রে? আদিত্য অবাক হয়। কি করেছে? জেলে গেল নাকি? আজকেই যেতে হলো? সকলের সামনে মান ইজ্জত কিচ্ছু রইল না। রজত বলল, সত্যি জিনিয়াস হয়েছে নীলাঞ্জন। আদিত্য হৃদস্পন্দন বাড়তে থাকে। স্বর্ণাভও যোগ দিল। কাল এক্সিবিশনে গিয়েছিলাম, অসামান্য ওর প্রতিভা। স্কাল্পচারগুলো অসাধারণ। প্রচুর দামে ওর এক একটা পিস বিক্রি হচ্ছে। কালও ছিল না, কোনোভাবে ব্যস্ত ছিল, তাই সবাই ভেবেছিলাম ওর সঙ্গে আজ দেখা হবেই।
কিন্তু সেলিব্রিটি মানুষের কি আর এত সহজে দেখা মেলে? আদিত্য অবাক হয়। স্বর্ণাভ আর ওর বন্ধু বান্ধবদের চোখে নীলাঞ্জনকে দেখার আগ্রহ পরিষ্কার। আদিত্য ছায়াকে বলে, আমাকে নিয়ে যাবে? কোথায় হচ্ছে ওর এক্সিবিশন? গাড়ি ছুটিয়ে দুজনে পৌঁছায় নীলাঞ্জনের এক্সিবিশনে। বিরাট বড় এক্সিবিশন হল, নানা শিল্পীর সমাবেশ। আলোর ফোকাসের নিচে রাখা নীলাঞ্জনের তৈরি অসাধারণ এক একটা মূর্তি। মিডিয়ার লোকজনও আছে। নানা অ্যাঙ্গেলে তোলা হচ্ছে ওর স্কাল্পচারের ছবি। অদ্ভুত এক একটা শিল্পকর্ম। নীলাঞ্জন সবার মাঝে ব্যস্ত হয়ে রয়েছে। বিশেষ বিশেষ শিল্পী সাহিত্যিক সকলেই এসেছে দেশ বিদেশের লোকজন। হঠাৎ আদিত্যকে দেখে ও চমকে যায়। আদিত্য ভাবে, এটা আমার ছেলে, যার মধ্যে এই বিরল প্রতিভা, যা আমি চিনলাম না অথচ বাইরের লোক চিনল। আমি তো চেয়েছিলাম ওর নাম হোক, আমার গর্ব হোক আমার ছেলে। এইটুকুই তো চাই সব বাবা। আদিত্য ধীরে ধীরে ওর কাছে গিয়ে বলল, তুই এত বড় হয়ে গেছিস নীলাঞ্জন, বাবা কি খুব খারাপ? বলতেই গলা ধরে যায় আদিত্যর। নীলাঞ্জনের চোখও ঝাপসা হয়ে যায়। আদিত্য বলে, সব বাবার একটাই স্বপ্ন, তার সন্তান যেন মাথা উঁচু করে বাঁচে। এটাই তো চেয়েছিলাম আমি। হয়তো আমার ধরন ভুল ছিল, কিন্তু আমার উদ্দেশ্য তোকে কষ্ট দেওয়া ছিল না। নীলাঞ্জন বাবার চরণে স্পর্শ করতে আদিত্য ওকে বুকে জড়িয়ে ধরল। নিজেকে আর শক্ত রাখতে পারল না নীলাঞ্জন। চোখের জলে ভিজিয়ে দিল বাবার কাঁধ। ছায়ার বুকটা আজ যেন তুলোর মতন হালকা। ছায়া ওর পিঠে হাত রেখে বলল, কেঁদে নে নীলাঞ্জন, মানুষের মন কাঁদলে হালকা হয়। তুলি ধরলে যেমন ছেলে মেয়ে হয়ে যায় না, তেমনি কাঁদলেও পুরুষত্ব চলে যায় না। মায়ের কথায় মুখে হাসি ফুটল নীলাঞ্জনের। ছায়াও হাসল। আজকের নীলাঞ্জন ভবিষ্যতের ভিঞ্চুও হতে পারে, তবে আজ আমি নিজেকে নীলাঞ্জনের মা হিসেবেই বেশি গর্ব বোধ করছি। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।